হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমাদের টেস্ট পেপার সলিউশন ব্যাচে মার্কেটিং এর প্রথম ক্লাস। সো তোমাদের সাথে আমি আছি, তোমাদের দেলোয়ার ভাইয়া। হয়তো অনেকেই চিনবা না, অনেকেই নতুন, আবার অনেকে আবার আমাদের পুরাতন স্টুডেন্ট। সো আমি তোমাদের দেলোয়ার ভাইয়া আছি, আমি তোমাদের মার্কেটিং এর ফুল বিষয়টা দেখবো। হ্যাঁ, সো আজকে আমরা মার্কেটিং প্রথম পত্রের প্রথম অধ্যায় টপিকের ক্লাস করবো। ওকে, আমার পরিচয় এতটুকুই যে আমি তোমাদের দেলোয়ার ভাইয়া, তোমাদেরকে মার্কেটিং কখনো হয়তো বা একটু ম্যানেজমেন্টও পড়াইতে পারি। আর আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, দীর্ঘদিন ধরে এই তো এগুলো পড়াচ্ছি তোমাদের মতো স্টুডেন্টদেরকে। ওকেই, তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, বিকজ আমাদের হাতে খুব বেশি সময় নেই। এই ক্লাসের পরে আবার তোমাদের আরও একটা ক্লাস আছে। সো দ্যাটস ওয়াই আমাদের এখন আসলে কি করা যাবে না, সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একেবারেই নাই। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, বিকজ আমরা কি করব বলতো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তো আমরা সরাসরি পড়ায় চলে যাবো, বিকজ আমাদের অনেকগুলো বিষয় কভার করতে হবে এবং পরে আবার তোমাদের ক্লাস আছে। আমি চাইলেও ওই ক্লাসটা বড় করতে পারবো না। ওকে, আচ্ছা। সো আমরা যদি একটু দেখি, ওকে, ওকে, আচ্ছা। সো আজকে আমরা কোন টপিক পড়বো ভাইয়া? টপিক পড়ব হচ্ছে কি আমাদের মার্কেটিং প্রথম পত্র অধ্যায় 1। অধ্যায় 1 এর নাম কি? উৎপাদন। ওকে, আর হচ্ছে আজকে আমরা কি কি বিষয় কভার করব এবং এই অধ্যায় 1 এ কি কি বিষয় আছে এগুলো আমরা একটু দেখবো। ওকে, আর তোমরা হচ্ছে যে যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তো তোমরা কে কোন কলেজ থেকে আসো সেটা একটু বলে দাও। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে কি পড়া শুরু করতে পারবো এবং তোমাদের মানে পরিচয়টাও জেনে নিব আর কি। কলেজগুলো জানলে বুঝতে পারবো কোন কোন কলেজ থেকে আমাদের ছেলেমেয়েরা যুক্ত আছে। আর আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ। সো সিটি কলেজের কেউ থাকলেও বলতে পারো। ওকে, আচ্ছা, ক্লাস ক্যান্সেল করে দিয়েছে, তাহলে ফাইন। তাহলে তো ক্লাসটা চাইলে একটু বড় করা যাবে, সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা শুরু করি। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো অধ্যায় 1। হ্যাঁ, এই অধ্যায় 1 এ আসলে কি কি বিষয় বা কি কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এই অধ্যায় 1টা আসলে কি। ওকে, কারা এখানে হচ্ছে কি পড়বে বা কি কি বিষয় পড়বা, কাদের সম্পর্কে তুমি জানতে পারবা, কি বিষয় সম্পর্কে জানতে পারবা, সেটা আজকে আমরা একটু দেখবো। ওকে, সো আমরা যদি একদম শুরুতে চলে যাই, তাহলে দেখবো যে আমরা কি এখানে আসলে এই চ্যাপ্টারটা যেহেতু উৎপাদন, হ্যাঁ, সো আমার প্রথমেই যে আলোচনাটা হবে সেটা হচ্ছে উৎপাদন কি বা উৎপাদন কাকে বলে। ওকে, বিএফ শাহিন কলেজ। ওকে, ফাইন, তাহলে তো কাছেই, পাড়ার প্রতিবেশী। ওকে, আচ্ছা, তাহলে উৎপাদন বলতে কি বুঝো ভাইয়া? মানে বেসিক্যালি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে উৎপাদন, তাহলে এখানে প্রথমত আলোচনায় হবে হচ্ছে কি উৎপাদন নিয়ে, তাই না? সো উৎপাদন কি ভাই? উৎপাদন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা বা উদ্ভাবন করা। বাট বাস্তবিক অর্থে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আছে সেগুলোকে একটু মডিফাই করতে পারে, মানুষের ব্যবহার উপযোগী করতে পারে। মানুষ মানে বাস্তবিক অর্থে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সো এই জন্য আমরা উৎপাদন বলতে কি বুঝি? হ্যাঁ, মার্কেটিং এর ভাষায় আমরা উৎপাদন বলতে বেসিক্যালি যেটা বুঝি, মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদকে, হ্যাঁ, মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার যে কাজ, সেটাকে আমরা উৎপাদন বলি। ওকে, তাহলে তোমার প্রথমত কোশ্চেন আসতে পারে এখানে যে ভাই উৎপাদন কাকে বলে। সো তখন তুমি কি বলবা? উৎপাদন বলতে এতটুকু লিখলে তুমি 1 মার্কস পেয়ে যাবা। কতে? মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে একটা নতুন শব্দ শিখলাম, সেটা হচ্ছে কি উপযোগ। এই উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে বোঝায় মানে একটা, হ্যাঁ, প্রোডাক্টের মধ্যে একটা মানুষের যে প্রবলেম, এই প্রবলেমটা দূর করার যে ক্ষমতা, ক্যাপাবিলিটি, এটাকে আমরা কি বলি? উপযোগ বলতেছি। লাইক কি, ধরো এই যে তোমাদের সাথে, হ্যাঁ, আমাদের ধরো তোমরা যারা বিভিন্ন জায়গায় আসো,
হ্যাঁ, তারা কি করতে পারত না এতদিন, হচ্ছে যে কি ভালো ধরো টিচারের কাছে সহজে অ্যাক্সেস পাইতে না, বাট ইন্টারনেট কি করছে আমাদের এই প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে। তুমি গ্রামে থাকো, গঞ্জে থাকো, যেখানেই থাকো, তুমি ইন্টারনেটের মাধ্যমে হ্যাঁ কি করতে পারতেছো, দুনিয়ার যে কোনো জায়গার মানুষের সাথে কানেক্টেড থাকতে পারতেছো। তাহলে এটা হচ্ছে কি একটা প্রবলেমের সমাধান। তো এটা হচ্ছে উপযোগ। তো উপযোগ বলতে কোনো পণ্য বা সেবার কি অভাব পূরণের যে ক্ষমতা সেটাকে বলি। তো এটাও কোশ্চেন আসতে পারে, উপযোগ কাকে বলে, হ্যাঁ এমসিকিউ বা ক নাম্বারের কোশ্চেন আসতে পারে। ওকে, এবার দেখো আমরা আরো জিনিস দেখবি, উৎপাদনের বাইরে এখানে আর কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা উৎপাদন তো দেখছি, হ্যাঁ উৎপাদন কি জিনিস। এরপরে এখন যেটা দেখবো হচ্ছে কি উপযোগটা কি। হ্যাঁ, উপযোগ, উপযোগের প্রকারভেদটা কি। এখন উপযোগ তো আমরা ডেফিনেশনটা জানলাম যে একটা প্রোডাক্ট বা সেবার মধ্যে মানুষের প্রবলেম সলভ করার যে ক্যাপাবিলিটি বা সক্ষমতা, সেটাকে আমরা উপযোগ বলতেছি। ওকে, এখন এই ক্লাসগুলোতে কিন্তু আমরা পুরো এই যে কি বলে ডেফিনেশন তোমাকে ওইভাবে শেখানোর কিছু নাই, তুমি অলরেডি এগুলো পড়ে ফেলছো। আমরা এখন কি কোশ্চেন সমাধানের দিকে যাব, সাজেশনের দিকে যাব, যেন তোমার জন্য ইজি হয়, তাই না? বিকজ তুমি এগুলো অলরেডি পড়ছো বা এগুলোর ক্লাসগুলো আমাদের আর্কাইভ আকারে দেওয়া আছে, ওগুলো অলরেডি তুমি 1 মাস ধরে করছো। তো তোমার এগুলো ডিটেলসে আসলে আবার বারবার পড়া মানে হচ্ছে তোমার সময় নষ্ট হয়। তোমার যেটা করতে হবে বেশি প্র্যাকটিস করা, এবার সাজেশনটা নেওয়া যে ভাই এইটা এখান থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো তুমি যদি এখানে দেখো ভাই তাহলে কি হবে যে উপযোগের প্রকারভেদটা কি। উপযোগ তো জানো কি, উপযোগের প্রকারভেদ কি, উপযোগের মানে কয়টা ক্যাটাগরি আছে। তো প্রথমত আমরা যেটা জানি যে উপযোগ বলতে হ্যাঁ আমাদের কি কি আছে, রূপগত উপযোগ আছে, স্থানগত উপযোগ আছে, সময়গত উপযোগ আছে, সত্ত্বগত হ্যাঁ উপযোগ আছে, তথ্যগত, সেবাগত, ঝুঁকিগত, অনেক ধরনের আছে, অর্থগত। তো এখানে দেখো প্রথম যে উপযোগের কথা বলছে রূপগত, এগুলো কেন বলতেছি কারণ এই স্লাইডের পরে আমি সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাব। তো তখন তোমার কাছে রূপগত নিয়ে কোশ্চেন আসবে, তোমার কাছে স্থানগত আসবে, তোমার কাছে সময়গত আসবে। সো এগুলো আমি বেসিকটা জাস্ট হালকার উপর ঝাপসা মেরে দিচ্ছি যেন প্রশ্ন সমাধান করতে গেলে তোমার জন্য ইজি হয়। ওকে, সো দেখো এখানে কি বলছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ, রূপ মানে কি চেহারা, আকার, তাই না? সো আকার আকৃতিগত যখন উপযোগ, আকার আকৃতিগত উপযোগ মানে কোনো কিছুর মধ্যে যদি তুমি আকার আকৃতি পরিবর্তন করে যদি মানুষের প্রবলেম সলভ করতে পারো। লাইক ধরো তুমি একটা কাঠ, এই কাঠটা দিয়ে মানুষের প্রবলেম সলিউশন কিভাবে করতে পারো। ধরো মানুষের ঘুমানোর জন্য কি দরকার, খাট দরকার। হ্যাঁ, সো তুমি কাঠ দিয়ে খাট বানাইলা বা চেয়ার বানাইলা। সো আকারটা কি হলো, আগে একটা খাম্বা ছিল, কাঠ ছিল, গাছ ছিল, এখন এটাকে তুমি বার্নিশ টার্নিশ করে এটা মানুষের ব্যবহার উপযোগী একটা বস্তু বানাইছো। সো এইটাই হচ্ছে কি আকার আকৃতি পরিবর্তন। সো আকার আকৃতি পরিবর্তন করে যদি মানুষের প্রবলেম সলভ করা হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছি ভাই, সেটাকে বলছি রূপগত উপযোগ। এবার সে স্থানগত উপযোগটা কি। সো স্থানগত উপযোগ বলতে কি যে এক জায়গায় উৎপাদিত পণ্য অন্য জায়গায় পাঠানোর মাধ্যমে মানুষের যে সমস্যার সমাধান করা হয়। লাইক ধরো ভাই আমরা জানি কি মুন্সিগঞ্জে খুব বেশি আলু হয়, হ্যাঁ বাট কিছু জায়গা আছে যেখানে বেশি বৃষ্টি পবন, ওখানে কি হয় না, বেশি আলু হয় না। যে জায়গায় মানে মাটি ভেজা থাকলে তো আলু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সো ধরো রাজশাহীতে আলু হয় না, তাহলে তুমি কি করবা, এই মুন্সিগঞ্জে যে অতিরিক্ত আলু হয়েছে বা বাড়তি আলু উৎপাদন করছে, এই আলুটা তুমি কি করবা রাজশাহীতে পাঠাবা। রাজশাহীতে কিসের মাধ্যমে পাঠাবা, পরিবহনের মাধ্যমে। বাস, ট্রাক, ট্রেন, প্লেন যাই বলো সবগুলো কি পরিবহন হিসেবে গণ্য। তো এই যে পরিবহনের মাধ্যমে তুমি করতেছো এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পাঠাইতেছো, তো এটা কি করতেছে মানুষের যে এই যে স্থানগত যে বাধা ছিল, আমি ভাই দূরে থাকার কারণে এই পণ্যটা আগে পাইতে পারতাম না, বাট এখন পাইতে পারি কারণ কি আমার এই সমস্যাটা সমাধান হয়েছে, এই জন্য বলতেছে এটা স্থানগত উপযোগ। ওকে, সেম ক্ষেত্রে ধরো রাজশাহীতে আম হয়, ঢাকাতে তো কোনো গাছপালাও নাই। হ্যাঁ, সো ঢাকার মানুষজন কিভাবে আম জাম যাই বলো সব কিভাবে খাইতেছে, এই যে রাজশাহীর আম ঢাকায় আসতেছে ট্রাকের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে, যে কোনো উপায়, এটা বলতেছে স্থানগত উপযোগ। ওকে, এরপর আসো যে সময়গত উপযোগ। সময়গত উপযোগটা কি, সময়গত বা এটাকে অনেকেই কালগত উপযোগও বলে, কালগত। হ্যাঁ, সো কালগত উপযোগ কি ভাই, কালগত উপযোগ হচ্ছে যে তোমার এক সময়, একটু আগেরটা ছিল কি স্থান, এক জায়গার পণ্য আরেক জায়গায় পাঠানো, আর এটা হচ্ছে এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহার করার সুযোগ। কিভাবে ভাই, লাইক ধরো আমরা শীতকালে কি করলাম, প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করলাম, কারণ সারা বছর তার সবজি উৎপাদন করতে পারি শুধু এক সিজনে পারি, তাহলে এই সব সবজি তো আমার এক সিজনে লাগেও না, তো আমি এটা কি করবো, সংরক্ষণ করব, সংরক্ষণ করে এটা পরবর্তী সারা বছর ধরে প্রয়োজন অনুসারে ব্যবহার করব। অথবা ধান আমাদের একটা সিজন বা দুইটা সিজনে হয়, বাট আমরা সারা বছর আমরা কি করি, এটা খাইতে পারি। কিভাবে খাইতে পারি, এটা সংরক্ষণ করার কারণে। সো এই সংরক্ষণটা কিভাবে করে ভাই, এই যে সংরক্ষণটা করে হচ্ছে কিসের মাধ্যমে, গুদামজাতকরণের মাধ্যমে। আমরা সংরক্ষণ কোথায় করি, গুদামে। সো আমরা এই কাজটাকে বলি কি গুদামজাতকরণ।
সো গুদামজাতকরণের মাধ্যমে আমার সময়গত উপযোগ সৃষ্টি হয়। এরপর আসে সত্যগত। সত্যগতকে আমরা মালিকানাগত বলি, মালিকানাগত, কেউ কেউ ব্যক্তিগত বলে, হ্যাঁ, মানে মালিক চেঞ্জ হয়। ওকে, সত্যগত বা মালিকানাগত বা ব্যক্তিগত। তো এই ক্ষেত্রেও কি হয় ভাই, এই ক্ষেত্রেও বেসিক্যালি হয় কি, ধরো ধরো আমি কি করলাম, একটা বই লিখলাম, বা তোমাদের মহসিন ভাইয়া একটা বই লিখলো শিওর এ প্লাস। তো শিওর এ প্লাস বইটা কার? এটা মালিককে, মহসিন ভাই। এখন তুমি যদি এই বইটা কিনো তাইলে তুমি পরবর্তী মালিক হবা, এছাড়া তো তুমি এই বইটা ব্যবহার করতে পারবে না। সো এই যে মালিকানার যে পরিবর্তনগত যে বাধাটা, এইটা দূর হয়, হ্যাঁ, তখন এটাকে বলি সত্যগত বা মালিকানাগত উপযোগ। সো এই সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে ভাইয়া? এইটা সৃষ্টি হয় হচ্ছে ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়। ওকে, এই ক্রয় বিক্রয়ের কাজটাকে আমরা আবার বলি হচ্ছে কি বিনিময়। ওকে, তাহলে আমাদের কি হয় ভাইয়া, বিনিময়ের মাধ্যমে আমাদের কি হচ্ছে, এই ব্যক্তিগত বা সত্যগত বা মালিকানাগত উপযোগটা সৃষ্টি হচ্ছে। এরপর আসো তথ্যগত, ঝুঁকিগত, হ্যাঁ, এই সবগুলো আসলে সেবাগতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তথ্যগত বলতে তথ্যগত বাধা, যে আমরা অনেক ইনফরমেশন জানি না। লাইক ধরো তোমরা টেস্ট পেপার, ধরো তোমাদের কি এক্সাম দ্রুত হয়ে যাবে, হ্যাঁ, তোমাদেরকে ডেট পাবলিশ করে দিল, এখন তোমাদের পড়াও খুব বেশি একটা হয় না, এখন গ্যাপ রয়ে গেছে, তোমার কি করতে হবে, দ্রুত তোমার পড়াটা কমপ্লিট করতে হবে। দ্যাট মিনস তোমার টেস্ট পেপারগুলো সলভ করতে হবে। এখন তুমি কোথায় করবা, তুমি জানো না, কিভাবে পড়বা বুঝতেছো না। এখন এটা তো তোমার সলিউশন লাগবে, এটা তো একটা প্রবলেম। তো তোমার এই প্রবলেমটা সলিউশন দেওয়ার জন্য আমরা যে একটা ধরো টেস্ট পেপার সলিউশন ব্যাচ আনছে, এটা যদি তোমাদেরকে না জানাইতাম, তোমরা এটা না জানতা, তাহলে কি তুমি এখানে ভর্তি হইতা? তুমিও কি সহজে এগুলা মানে সিরিয়ালি রুটিন ওয়াইজ ক্লাস করে ফেলতে পারতা না। সো এই তথ্যগত মানুষ জিনিসটা কি ভাই, তথ্যগত মানে হচ্ছে যে ইনফরমেশন দেওয়া যে কোনো বিষয়ে। যেমন ধরো আমরা তোমাকে কি করলাম, আমাদের এই কোর্স সম্পর্কে ইনফরমেশন দিলাম, ফলে তোমার কি হইলো, ফলে তোমার এই যেই সমস্যা ছিল এটা তোমার দূর হইলো। এখন এটা কিভাবে ইনফরমেশনটা গেছে, এটা গেছে কি, আমরা এই যে অ্যাড দিছি, আমাদের এই কোর্সে ভর্তি হইলে এখানে এগুলো পাবা, এগুলোই তো ইনফরমেশন। এগুলোকে আমরা কি বলি, তথ্যগত উপযোগ। এবং এই তথ্যগত উপযোগটা সৃষ্টি হয় কিসের মাধ্যমে ভাইয়া? এই তথ্যগত উপযোগটা সৃষ্টি হয় বিজ্ঞাপনের মাধ্যমে। ওকে, সেবাগত বলতে আইনি সেবা, ডাক্তারের সেবা, শিল্পীর গান, হ্যাঁ, নাপিতের চুল কাটা সহ শুরু করে বিদ্যুৎ, গ্যাস, এই সবগুলো সেবাগতের মধ্যে। ঝুঁকিগত আছে, ঝুঁকিগত হচ্ছে কি, বীমা কোম্পানি আমাদের ঝুঁকিগত বাধা দূর করতে সহায়তা করে। অর্থগত বাধা আছে, অর্থগত বাধা হচ্ছে কি, ব্যাংকিং প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করে। সো এগুলো হচ্ছে কি আমার উপযোগ। ক্লিয়ার? উপযোগ ক্লিয়ার কিনা একটু ভাই তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমি সামনের দিকে আগাবো। ওকে, এবার আরেকটা টপিক আছে এখানে, সেটা হচ্ছে উৎপাদনের খাত। এটাকে আওতাও বলতে পারি, উৎপাদনের আওতা বা উৎপাদনের পরিধি, মানে আমরা কি কি কাজে উৎপাদনটা কাজে লাগাই বা কি কি বিষয়। সো উৎপাদন বলতে বেশি, উৎপাদনের খাত বলতে কি, আমরা উৎপাদনটাকে কৃষি খাতে কাজে লাগাইতে পারি, শিল্প খাত, সেবা খাত। সো কৃষি খাত বলতে কি বুঝো ভাই, আমরা ওই যে প্রকৃতি থেকে যা পাই, এরপরে এই প্রকৃতিকে কাজে লাগাই আমরা যা কিছু উৎপাদন করি, যেমন ধরো ধান চাষ, মাছ চাষ, ফসল ফলাদি উৎপাদন, শাকসবজি চাষ, এগুলো হচ্ছে কি কোনো চাষবাস করা, হ্যাঁ, মাটিতে, সেটা হচ্ছে কি কৃষি কাজ। ওকে, গরু পালন, পশু পাখি পালন, এগুলা। এরপর শিল্প খাত, আমরা ওই যে কৃষি খাত থেকে প্রাপ্ত কাঁচা মালটাকে কাজে লাগায় যদি আমরা কোনো কিছু উৎপাদন করি, তখন সেটাকে বলি শিল্প খাত। আর সেবা খাত কি, ওই যে বললাম না, অস্পর্শনীয়, মানে সেবা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অস্পর্শনীয় এমন কাজ যেটা আমাদের প্রবলেম সলভ করে, সেটাকে আমরা বলতেছি কি সেবা খাত। ক্লিয়ার কিনা? একটু সবাই একটু রেসপন্স করো ভাই, সবাই বলো বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা বলো। সবাই বুঝছো কিনা বলো। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো উৎপাদনের খাত গেল তিনটা। এখন এখানে এমসিকিউ আসতে পারে যে উৎপাদনের খাত কয়টি? তিনটি, হ্যাঁ, বা আওতা কয়টি বা পরিধি কয়টি? তিনটি। সো এই বেসিক আলোচনাটা বুঝলা আই গেস। এরপর আসে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা বিষয়টা আসলে কি? দেখো, উৎপাদনশীলতা বলতে এই যে আমরা যে উৎপাদন করতেছি, ধরো তুমি যাই বলো, ধরো শার্ট প্যান্ট বা যে কোনো কিছু বলো, যে কোনো পণ্য উৎপাদন করলে কি হয়, একটা হচ্ছে কি উৎপাদিত পণ্য হয়, হ্যাঁ, উৎপাদিত পণ্য মানে ধরো আমি কি করলাম, 1 লাখ টাকার
1 লাখ টাকার পণ্য উৎপাদন করলাম, 1 লাখ টাকার পণ্য উৎপাদন। ওকে, এখন এই 1 লাখ টাকার পণ্য উৎপাদনের জন্য আমার কি খরচ হয়েছে না এই 1 লাখ টাকার জন্য? সো 1 লাখ টাকার জন্য ধরো আমি 30,000 টাকা, 30,000 টাকা খরচ। ওকে, ধরো টাকা খরচ। এখন এই যে খরচ আর উৎপাদিত যে মূল্য, এইটার অনুপাত বাইর করাটাই হচ্ছে কি আমার উৎপাদনশীলতা। এটা কেন বাইর করা হয়? এটা দক্ষতা যাচাই করা হয়। লাইক ধরো তোমার উৎপাদনশীলতা এখন কিসের আমরা বাইর করি? ধরো মোট উৎপাদনশীলতা মানে আমার মোট খরচ এবং মোট উৎপাদিত পণ্যের মূল্য, ঠিক আছে, বা সেবার মূল্য, এই দুইটা অনুপাত। তাহলে আমি কি আমার ওভারঅল কাজটা কেমন হলো, কত দক্ষতার সাথে করলাম এটা বুঝতে পারি। এবং উৎপাদনশীলতা যত বড় হবে তত প্রতিষ্ঠানের জন্য ভালো। হ্যাঁ, যদি কখনো ধরো যে এরকম তুলনা দিতে পারে যে আমার 25 সালে উৎপাদনশীলতা ছিল হচ্ছে 10, এটা 26 সালে এসে এটা হয়েছে কি 15, তাহলে এটা কি ভালো না খারাপ? 10 থেকে 15 হয়েছে, দ্যাট মিনস ভালো। আবার বলতে পারে আমার 25 সালে ছিল এটা 10 আর 26 সালে এটা হয়ে গেছে 8, তাহলে কি ভালো না মন্দ? অবশ্যই মন্দ। আমার আগে কি মানে আমার মার্কস বা পয়েন্টস ছিল 10, দ্যাট মিনস এটা পজিটিভ। আমরা বলছি উৎপাদনশীলতা যত বেশি হবে তত ভালো প্রতিষ্ঠান, দক্ষতা বৃদ্ধি পায়। ওকে, যে আমি কম খরচে বেশি উৎপাদন করতে পারতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক একটা আলোচনা। সো এভাবে কিন্তু সিকিউ আসবে, এই জন্য আমি এখানে আলোচনা করে দিতেছি যেন সামনে তোমার জন্য ইজি হয়। এবার দেখো, সো উৎপাদনশীলতার সূত্রটা কি এখানে দেওয়া আছে, উৎপাদিত পণ্য যেটাকে আমরা আউটপুট বলি, আর উৎপাদনের ব্যবহৃত উপাদান ইনপুট। এখন আমাদের উৎপাদনশীলতা অনেকগুলো আছে, যেমন কি আমরা এটাকে মোট উৎপাদনশীলতা তোমাকে বের করতে পারে। হ্যাঁ, বলতে পারো মোট উৎপাদনশীলতার সূত্রটা লেখো। সো মোট উৎপাদনশীলতার সূত্র এটা। এরপর শ্রম উৎপাদনশীলতা, এরপর যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা, বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে কোশ্চেন করতে পারে যে এটা বলতে কি বুঝো, এটা বলতে কি বুঝো। তো মোট উৎপাদনশীলতা বলতে মোট উৎপাদিত পণ্যের মূল্য আর হচ্ছে কি মোট খরচের পরিমাণ। আবার ধরো শ্রমের উৎপাদনশীলতা বলো, সূত্র কিন্তু সবসময় সেমটাই থাকবে। দেখো এখন তোমাকে বলছে শ্রমের উৎপাদনশীলতা মানে উপরে যেটা আছে এটা অল টাইম সেম, মানে ফিক্সড কনস্ট্যান্ট থাকবে। ওকে, উপরে যা আছে মানে আমার 1 লাখ টাকার পণ্য মানে এটা সবগুলোর ক্ষেত্রে 1 লাখ টাকা। এবার আসো চেঞ্জ হবে কোথায়? ধরো তোমাকে বলছে শ্রমের উৎপাদনশীলতা, দ্যাট মিনস তোমার খরচটা হিসাব করতে হবে শুধু শ্রমের। তাহলে এখানে তুমি কি লিখবা? এই যে ধরো আউটপুট, উৎপাদিত পণ্য, উৎপাদিত পণ্য পণ্য ডিভাইড বাই কি, ধরো শ্রম বলছে তাহলে কি হবে শ্রম ব্যয়, মানে শ্রম বাবদ যে ব্যয়টা হলো। ধরো তোমাকে বললো কি যন্ত্রের, তাহলে কি হবে যন্ত্র ব্যয়, যন্ত্র বাবদ ব্যয়। ওকে, এরপরে ধরো কাঁচামাল, তার মানে কি তুমি এখানে কি লিখবা কাঁচামালের যে খরচটা হইছে, কাঁচামালের খরচ। ধরো তোমাকে কি বললো মূলধন, দ্যাট মিনস তুমি কত টাকা মূলধন বিনিয়োগ করছো, মূলধন খরচ। ওকে, এভাবে আর কি। তাহলে তোমাকে কোশ্চেনে যেটা বের করতে বলবে জাস্ট ওইটার খরচটা অ্যাড করবা। ওকে, তাহলে এটা বুঝছো কিনা, উৎপাদনশীলতা জিনিসটা বুঝছো কিনা, এটা সূত্রটা বুঝছো কিনা, কিভাবে এটা কাজ করে এটা একটু বলো। এইটা বুঝলে এরপরে দেন আমি অন্য পয়েন্টে যাব, কারণ এটা এই পুরোটা ছিল একই ধরনের আলোচনা, এখন আমি অন্য পয়েন্টে চলে যাব। ওকে, একটু বলো সবাই বুঝছো কিনা। আই গেস বুঝছো, না বোঝার কোনো ওয়ে আসলে রাখি নাই, বুঝার কথা। তো তুমি যদি এতটুকু বুঝো তাহলে আমি তোমাদেরকে বলি যাও ভাইয়া আজকের মতো ক্লাস শেষ। না মানে বেসিক্যালি এতটুকু বুঝলে তোমার আর আসলে নতুন ভাবে শিখার কিছু নাই, এখন জাস্ট প্র্যাকটিস। যা আমি তোমাকে কোশ্চেন কিছু দেখাবো, হ্যাঁ, যে এটা আসলে তুমি পারতেছো কিনা এটা যাচাই হবে। চ্যাপ্টার কিন্তু পড়া শেষ, চ্যাপ্টার কিন্তু পড়া শেষ। ওকে, আচ্ছা, ওকে, ওকে। এবার দেখো সাজেশন দিব তোমাকে, যে আমাদের যে এই চ্যাপ্টার থেকে আমরা তো জানি যে সিকিউতে কি হয়, আমার 4টা কোশ্চেন থাকে। কি থাকে? ক, খ, গ, ঘ। ওকে, সো কোন কোশ্চেনের জন্য কি টাইপ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোথায় কোথায় আসছে এগুলো আমি একটু দেখাবো। সো প্রথমত উৎপাদন চ্যাপ্টারে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি ভাই? উৎপাদন কাকে বলে। এবং দেখো এই কোশ্চেনটা কোথায় কোথায় আসছে, মানে কোথায় কোথায় আসছে কি দেখাবো, কোথায় কোথায় আসে নাই দেখো। উৎপাদন কাকে বলে, ঢাকা বোর্ড, হ্যাঁ, এটা 25 সালে, 22 সালে, 21 17 সবসময় আসছে। যশোর বোর্ডে আসছে, হ্যাঁ, রংপুর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, এই যে সকল বোর্ড 18। মানে কি দেখো
এবার শিক্ষামন্ত্রী বলছে যে তোমাদের অভিন্ন প্রশ্ন নিতে পারে, মানে সমন্বিত পরীক্ষা আর কি, সবার জন্য সেম প্রশ্ন। তো এরকম সর্বশেষে এরকম একটা পরীক্ষা হয়েছিল 2018 সালে। 18 সালেও এটা নিয়ে কোশ্চেন আসছিল, হ্যাঁ। তো আবার কমার্স কলেজের টেস্ট পরীক্ষাতেও কোশ্চেনটা আসছে। তো এই কোশ্চেনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে উৎপাদন কাকে বলে এটা পারবা না, আমি কিন্তু শুরুতেই দেখাই দিছি যে উৎপাদন কাকে বলে, হ্যাঁ। যে কি মানুষ তার শ্রম ও মেধা দিয়ে প্রকৃতি থেকে কি প্রকৃতি প্রদত্ত কি সম্পদের উপর কি মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা, আকার আকৃতি পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা, সেটাকে আমরা উৎপাদন বলতেছি। সো এতটুকু লিখলে ইনাফ ক নাম্বারের জন্য। এবার আসো যে প্রশ্ন 2, উপযোগ কি? উপযোগ কি এটাও বলে দিছি যে একটা পণ্য বা সেবার মধ্যে মানুষের যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করতে পারে যে ক্ষমতা, এটাকে উপযোগ বলে। তো এগুলো কিন্তু বলেই দিছি। ওকে, ক্লিয়ার? আই গেস তোমরা বুঝতে পারছো। এবার আসো যে সত্যগত উপযোগ কি কাকে বলে। তো সত্যগত উপযোগ কাকে বলে ভাই, এটাও আমি বুঝাই দিছি। এই যে এক স্লাইডে কিন্তু তোমার পুরো চ্যাপ্টার পড়া শেষ। সত্যগত বলতে মালিকানাগত উপযোগ, যে ক্রয় বিক্রয় বা বিনিময়ের মাধ্যমে যে উপযোগটা কি হয়, সৃষ্টি হয়। এরপর আসো সময়গত উপযোগ। সময়গত উপযোগ মানে কি, ওই যে বললাম যে তুমি এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহারের জন্য তুমি যে সংরক্ষণ করতে, সংরক্ষণটা কিভাবে করো বা কোথায় করো, আমরা গুদামে করি, আর এই কাজটাকে বলি গুদামজাতকরণ। ওকে, আচ্ছা। এরপরে আসো যে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ তো বললাম যে কাজের মাধ্যমে, মানে যে ধরনের কাজ যেটাকে আমরা কি ধরতে পারি না, ছুঁইতে পারি না, হ্যাঁ, ওই রকম কাজের মাধ্যমে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে আমরা এটাকে সেবাগত উপযোগ বলতেছি। সার্বিক উৎপাদনশীলতা, মোট বা সার্বিক উৎপাদনশীলতা মানে মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতার সূত্রটা তোমরা সবাই জানো, যে আমি মোট উৎপাদন যা করছি, উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইড বাই হচ্ছে কি মোট খরচ। উৎপাদনের যে খরচ হয়েছে, মোট খরচ মানে শ্রম, যন্ত্র, কাঁচামাল মিলায়, সব খরচ মিলায়া হচ্ছে ডিভাইড দিয়ে দিব, সিম্পল, শেষ। আই গেস ক্লিয়ার? সো ভাই এই কয়েকটা কোয়েশ্চেন দেখলে তোমার আর এখান থেকে পড়ার মতো কিছু নাই। ওকে, এবার আসো যে কি ভাই কাঁচামালের উৎপাদনশীলতা কি। উৎপাদনশীলতা তো আমি দেখাই দিলাম, এটা কাঁচামাল হোক, যন্ত্র হোক, শ্রম হোক, এটা তুমি জানবাই। ওকে, এখানে আর একটা ইম্পর্টেন্ট নিয়ে আসছে রূপান্তর ব্যয় বা রূপান্তর মূল্য। রূপান্তর ব্যয় বা রূপান্তর মূল্য কি, এটা যদি তুমি করতে চাও, তাহলে হচ্ছে কি আমাদের যাইতে হবে কি আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা তোমরা জানো কিনা বলো তো? আর্থিক উৎপাদনশীলতা, ওকে, উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা কি আমাদের হচ্ছে কি, এখানে একটু নতুন টাইপের সূত্র, সেটা হচ্ছে কি সংযোজিত মূল্য। মানে আমরা তো সাধারণত জানি কি উৎপাদিত মূল্য, বাট এইখানে আর্থিক উৎপাদনশীলতার ক্ষেত্রে একটা নতুন প্যাটার্নের সূত্র, সেটা হচ্ছে কি সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। হ্যাঁ, রূপান্তর শব্দটা যেহেতু আসছে, আমি তোমাকে করে দিই রূপান্তর মূল্য, ক্লিয়ার করে দিই, তাহলে সামনে আর ঝামেলা হবে না। ওকে, রূপান্তর মূল্য। এখন সংযোজিত মূল্য কি, লাইক একটা প্রোডাক্ট তুমি বিক্রি করতেছো, হ্যাঁ, ওই পণ্যটা উৎপাদন করার পরে তুমি একটা পণ্য উৎপাদন করবা, এটা তোমার খরচ আছে তাই না উৎপাদন করতে। তো তুমি বিক্রিটা করো কিভাবে, শুধু খরচের মূল্য দিয়ে করে ফেলো না, তুমি একটা প্রফিট অ্যাড করো। হ্যাঁ, প্রফিট অ্যাড করার পরে হ্যাঁ তোমার কি হয়, তুমি বিক্রয় মূল্যটা নির্ধারণ করো। সংযোজিত মূল্য সমান সমান, আমি যদি একটু সহজে বুঝাই, তোমাকে লিখে দেই, তাহলে তোমার জন্য বুঝতে ইজি হবে। সংযোজিত মূল্য ইকুয়ালস টু হচ্ছে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের ব্যয়। মানে তোমার এই পণ্যটা উৎপাদন করতে হ্যাঁ কাঁচামাল যা কিনছিল ওইটার খরচটা, এটা ইকুয়ালস টু হচ্ছে সংযোজিত মূল্য। লাইক আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি 1 লাখ টাকার কি ধরো চিনি উৎপাদন করছো, 1 লাখ টাকার চিনি। এখন চিনির হ্যাঁ ধরো আখের চিনি আর কি, সো আখের চিনি উৎপাদন করছো। আখের চিনি উৎপাদন করতে হলে এটা কাঁচামালটা কি আখ, গ্যান্ডারি অনেকে বলে। তো এই আখ কিনতে লাগছে তোমার ধরো 40,000 টাকা। তাহলে তুমি কি করবে, সংযোজিত মূল্য মানে কি, যে তোমার বিক্রয় মূল্য হচ্ছে কি, তুমি ধরো 1 লাখ টাকা, তোমার কাঁচামালের খরচ ছিল 40,000 টাকা, তো এটা বাদ দিয়ে যেটা হয় 60,000 টাকা, এটাই হচ্ছে সংযোজিত মূল্য। ওকে, এবার আসো রূপান্তর মূল্য। রূপান্তর মূল্য বলতে যে তোমার ওই যে কাঁচামাল যেটা কিনছো, কাঁচামালটাকে তোমার পরিণত পণ্যে রূপান্তর করতে যে খরচটা হয়। ওকে, লাইক ধরো আমার ওই কাঁচামাল যেটা ছিল আখ, ওই আখটাকে আমি কি করলাম, ওই
চিনিতে রূপান্তর করতে আমার ধরো 10, 5,000, 20,000 যা খরচ হয় ওইটা দিয়ে আমি ডিভাইড করে দেবো। এবং এটা প্রশ্নে উল্লেখ থাকে, তোমার সৃজনশীলে থাকলে এগুলো উল্লেখ থাকে যে এত এত মূল্য। ওকে, জাস্ট তোমার বোঝাটাই হচ্ছে বিষয়। সো আগে যেটা বুঝতে পারছো রূপান্তর মূল্য কি। আর্থিক উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা অলরেডি বুঝাই দিছি। এরপর মূলধনের উৎপাদনশীলতা মানে মূলধন তুমি কত বিনিয়োগ করছো, এটা দিয়ে তোমার টোটাল যে উৎপাদিত পণ্য এটাকে ডিভাইড দেবে। উৎপাদনের প্রাচীন খাত কোনটা, এটা আনসার করো তো, এটা একটু আনসার করো। তোমরা কিন্তু রেসপন্স করবে, রেসপন্স না করলে বেসিক্যালি কিন্তু ধরো আমি কি করবো, ধরে একটা পড়ায় চলে যাব। যদি দেখি যে না রেসপন্স করতেছে, ইটস ফাইন, তাহলে আমিও তোমাদেরকে সুযোগ দিব যেন তোমরাও এখানে ইন্টারেক্ট করতে পারো। বাট তোমরা যদি না করো তাহলে তো ওই ক্ষেত্রে আমার আর তোমাদেরকে বলে মানে সময় নষ্ট হবে। কারণ আমি বললাম এই তোমাদেরকে সময় দিলাম, বাট কেউ যদি রেসপন্স না করো এই ক্ষেত্রে আমি টানা পড়ায় যাব। বিকজ আমি ধরো তোমাকে একটা কোয়েশ্চেন সলভ করতে দিব, তো তোমাকে সলভ করতে দিলে আমার 5 থেকে 10 সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে যে হ্যাঁ তোমরা করবা, তোমরা পারতেছো কি পারতেছো না এটা আমি বুঝবো, ওই অনুযায়ী বোঝাবো। আর তোমরা যদি কেউ রেসপন্স না করো তাহলে আমি বুঝবো যে না তারা সব পারে, আমি আমার মতো পড়াই। ওকে, সো এইটা আসলে তোমাদের ক্লাসের রেসপন্সের উপর নির্ভর করবে আমি ক্লাসের প্যাটার্নটা কিভাবে সাজাবো। ওকে, কিভাবে ক্লাস নেবে এটা নির্ভর করবে কি তোমাদের রেসপন্সের উপরে। ওকে, ওকে, আচ্ছা, হ্যাঁ সুমাইয়া বিনতে কামাল আনসার করছে কৃষি খাত, এক্স্যাক্টলি। তো আমরা জানি কি সব থেকে প্রাচীন মানে আমাদের এই যে ধরো যে মানে একটা কথা প্রচলিত আছে যে পৃথিবীতে যে যুদ্ধ লাগতেছে, বলতেছে যে সবকিছু হয়তো বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু কৃষি কখনো শেষ হবে না, ধ্বংস হবে না। শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে কিন্তু কৃষি কখনো শেষ হবে না। কৃষি হবে আমাদের বেঁচে থাকার মূল পাথেয়। বিকজ তোমার তো তুমি হয়তো একটা দামি জামা না পরলেও চলবে, ব্র্যান্ডের জামা না পরলেও চলবে, বেসিক কাপড় চোপড় হ্যাঁ হইলে হবে। এখন এই বেসিক কাপড় চোপড়টাও কিন্তু কৃষিরই অংশ, প্রকৃতিরই অংশ, প্রকৃতি থেকে কাঁচামালটা পাই। খাদ্যদ্রব্য এটা কি আমার প্রকৃতিরই অংশ। সো বেসিক যে নিডগুলো এগুলো কিন্তু প্রকৃতির অংশ। সো এই কৃষি খাত টিকে থাকবে যুগ যুগ। হয়তো বা শিল্প খাত হয়তো বা কখনো কখনো কি হইতে পারে, ধ্বংস হইতে পারে। এবার আসো আমরা একটু খ নাম্বারের কোশ্চেন দেখি, অনুধাবনমূলক প্রশ্ন কি কি আসতে পারে এই চ্যাপ্টার থেকে। অনুধাবনে লাইক কি কি আসতে পারে দেখো, যে বলছে উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে, এটা ব্যাখ্যা করো। তো এটা কিভাবে করে, জাস্ট আমি যদি একটু সিম্পলি বলি, হ্যাঁ যে উৎপাদন কি করে, সম্পদের সঠিক ব্যবহার করে। উৎপাদনের ফলে কি হয়, উৎপাদনের ফলে আমরা আমাদের যে সম্পদগুলো আছে এগুলোকে কাজে লাগাইতে পারি। মানব সম্পদ থেকে শুরু করে অন্যান্য যে বস্তুগত সম্পদ আছে, হ্যাঁ ধরো মেশিনারিজ, কলকারখানা, হ্যাঁ কাঁচামালগুলা, এগুলো যে আমরা উৎপাদনে কাজে না লাগাইতাম, নতুন নতুন পণ্য যদি উৎপাদন না হইতো তাইলে কি হইতো না বলো, এগুলো অপচয় হইতো, ধ্বংস হইতো, নষ্ট হইতো। ওকে, এরপরে আসো যে উৎপাদন একটি চলমান প্রক্রিয়া। হ্যাঁ এটা তো কি হবে, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। উৎপাদনকে চলমান প্রক্রিয়া কেন বলা হয়? আচ্ছা একই কোশ্চেন কত ধরনের আসতে পারে। উৎপাদন একটি চলমান প্রক্রিয়া। ওকে, উৎপাদন একটি চলমান প্রক্রিয়া। এরপরে দেখো উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে। সো উৎপাদনের ডেফিনেশনেই আমরা দেখছি যে প্রকৃতি থেকে যে কাঁচামাল সংগ্রহ করে এইটাতে আকার আকৃতিগত পরিবর্তন করে কি করে ভাই, মানুষের ব্যবহারোপযোগী পণ্য তৈরি করে। অথবা উৎপাদনের মাধ্যম কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। তাহলে দেখো ভাই কোশ্চেনগুলো কোন প্যাটার্নে আসতেছে। সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ভাই বলো, গুদামজাতকরণের মাধ্যমে। সত্তাগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে বা বিনিময় কার্যক্রমের মাধ্যমে। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে আর কি আছে, যে উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কিভাবে, এটা তো জানোই অলরেডি, যে উৎপাদন করলে কি হয়, আমার মানুষজন কাজে লাগাইতে হবে, তাই না? উৎপাদন করবা, এই উৎপাদিত পণ্যটা আবার কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য গাড়ি লাগবে, গাড়ির জন্য ড্রাইভার লাগবে, আবার ধরো তুমি সংরক্ষণ করবা,
সংরক্ষণ করলে তোমার গুদাম লাগবে, গুদামের জন্য লোক লাগবে, তাই না? সো প্রত্যেকটা কাজে কি হয়, আমার শ্রমিক লাগবে। সো শ্রমিক কারা? মানুষ। আর এটার মাধ্যমে কি হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়। ব্যাখ্যা হবে এটার কিসের ভিত্তিতে, আমি বুঝলাম না। আরিয়ান ইসলাম শাকিল, তোমার কোশ্চেনটা বুঝিনি ভাইয়া। এবার দেখো, উৎপাদন জীবনযাত্রার মান উন্নত করে, মানে এটা হচ্ছে উৎপাদনের মাধ্যমে কি হয়, মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র পায়। হ্যাঁ, উৎপাদনের মাধ্যমে মানুষজন কি হয়, এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় পেয়ে যাচ্ছে, এক সময় পণ্য আরেক সময় ব্যবহার করতে পারছে, জীবন তো সহজ হচ্ছেই, তাই না? না হলে সংকটে থাকা লাগতো। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদন দক্ষতার উপর। অবভিয়াসলি আমরা বলছি উৎপাদনশীলতা মানে তো দক্ষতা যাচাই করা। ওকে, দেখো মোট উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করা হয়। মোট উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করা হয়, এটা বললাম যে মোট উৎপাদিত পণ্য, হ্যাঁ, আর ডিভাইড বাই হচ্ছে কি আমাদের মোট খরচ। সো মোট খরচ বলতে যদি তোমার প্রশ্নে মোট খরচের পরিমাণ দেওয়া থাকে, ফাইন, সরাসরি ওইটা বসাবা। কোশ্চেনে হয়তো বা দেওয়া থাকবে না, সাধারণত যেটা থাকে 4-5টা খরচ দেওয়া থাকে, শ্রম, যন্ত্র, হ্যাঁ, সো কাঁচামাল, এই টাইপের খরচগুলোকে অ্যাড করে বা অন্যান্য খরচ সবকিছু অ্যাড করে এটা হয় কি মোট খরচ। সো মোট খরচ দিয়ে ডিভাইড দিলে আমরা মোট উৎপাদনশীলতা পেয়ে যাব। ওকে, উৎপাদনশীলতা বেড়ে যাওয়ার ফলে মুনাফা বাড়ে। হ্যাঁ, অবভিয়াসলি বাড়ে। কিভাবে বাড়ে ভাই? উৎপাদনশীলতা মানে কি, আমরা বলছি উৎপাদনশীলতা মানে আমার দক্ষতা। হ্যাঁ, উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে কি আমি দক্ষতার সাথে কাজ করছি, দক্ষতার সাথে ভালোভাবে কাজ করলে কি উৎপাদনশীলতা বাড়লে আমার অপচয় কমে। হ্যাঁ, আমি কম খরচে বেশি উৎপাদন করতে পারতেছি, সো আমি বেশি বেশি সেল দিতে পারবো, কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবো। ভাইয়া আগের প্রশ্নটার জন্য এভাবে বললে না বোঝা যায় না, কারণ কমেন্ট মনে হয় একটু পরে আসে, স্লো আসে, পরে বুঝতে পারি না। ওকে, সো ওই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা যে প্রশ্ন করবা টপিকটার নাম সহ প্রশ্ন করবা, নাহলে বুঝতে পারো। আমাদের এমসিকিউ এক্সাম নেবেন না। এমসিকিউ এক্সাম তো ভাইয়া তোমাদের ওয়েবসাইটে এমসিকিউ তো দেওয়া আছে, এক্সাম তো হচ্ছে, তোমরা কি কি বলো, এক্সাম কি দিচ্ছ না? ফ্রি এক্সাম সেকশনে তো এক্সাম দেওয়া আছে সব। দেখি আবারও যদি কিছু নেওয়ার সুযোগ থাকে, ওইটা আমরা লাস্ট মোমেন্টে তোমাদের এক্সাম নিব, মানে আগে তো পড়ানো শেষ করতে হবে, পরে না এক্সাম নিব। ওকে, আচ্ছা, কোথায় ছিলাম? উন্নত কাজের পরিবেশের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ে, এটা তো জানো। আর্থিক উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করা হয়, এটা তো অলরেডি বলছি, সংযোজিত মূল্য, রূপান্তর মূল্য। মূলধন উৎপাদনশীল। ওকে, উদাহরণসহ যন্ত্রের উৎপাদনশীলতা ধারণাটি ব্যাখ্যা করো। ওকে, তো যন্ত্রের উৎপাদনশীলতা তো জানোই কিভাবে কি হবে। আচ্ছা, এবার আসো প্রয়োগমূলক। প্রয়োগমূলক বলতে কি ভাই, মানে গ নাম্বারের কোশ্চেনে কি কি কোশ্চেন আসতে পারে, কিভাবে কোশ্চেন আসে। দেখো, তাহলে দেখো এখানে কি, উৎপাদনের রূপগত প্রযুক্তি ব্যাখ্যা করো। হ্যাঁ, মানে ধরো তোমাকে বলবে উদ্দীপকে, ধরো যে উদ্দীপকে একটা এক্সাম কি সবসময় ফ্রি এক্সামে ভাইয়া তোমাদের অনেকগুলো এক্সাম দেওয়া আছে, ওইটা তুমি যে কোনো টাইমে যে কোনো সময় দিতে পারো ওই এক্সামগুলো, বুঝছো? আচ্ছা দেখো, বসে কি উৎপাদনের রূপগত প্রযুক্তি ব্যাখ্যা করো। লাইক এখানে কিভাবে কোশ্চেন আসবে, ধরো বলবে উদ্দীপকে জনাব করিম মিয়া, হ্যাঁ, এরকম একটা কাজ করছে। ধরো যে সে কি করছে, প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করে, বা সে বলতে পারে যে জনাব করিম মিয়ার পাট উৎপাদন করছে, এই উৎপাদিত পাট দিয়ে সে আবার পাটের ব্যাগ বানাইছে। তাহলে এটা কি ধরনের উপযোগ সৃষ্টি করছে? এটা কি ভাই? এটা হচ্ছে কি কি করছে, সে রূপগত উপযোগ, পাট থেকে পাটের ব্যাগ বানাইছে। ওকে, এবার দেখো স্থানগত উপযুক্তি ব্যাখ্যা করো। লাইক বলতে পারে জনাব করিম মিয়া, হ্যাঁ, একজন ব্যবসায়ী, হ্যাঁ, সে কি করছে, সে কি আলু ব্যবসায়ী, সে মুন্সিগঞ্জের আলু চিটাগং পাঠাইছে, তাহলে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে, এভাবে কোশ্চেন আসবে।
এরপরে সময়গত উপযোগ, উৎপাদনের আওতা ব্যাখ্যা করো, উৎপাদনের আওতা কি এগুলো ব্যাখ্যা করো। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আসে। ওকে, তাহলে এই পয়েন্টগুলো, এই যে কোশ্চেনগুলা, এগুলা কি করবা, একটু দেখবা। উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করা যায় এটা তো জানোই। মোট উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করতে অলরেডি বলে দিছি, পড়াই দিছি। এরপরে কি শ্রমের উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করবো, যে কোনো উৎপাদন, কাঁচামালের উৎপাদনশীলতা, সত্যগত উপযোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সত্যগত উপযোগ বলতে কি, মালিকানা পরিবর্তন। ওকে, সো এগুলো জানো। ভাইয়া তোমাদের তো এখন খুব বেশি এনাফ টাইম নাই, মানে আমরা তো ভেবেছিলাম যে তোমাদের আরো 1 মাস সময় পাবে, 1 মাস সময় কমে যাওয়াতে তোমাদের ক্লাসগুলো নেওয়াটাই তো কি ধরনের প্যারা হচ্ছে। তোমরা তো দেখতেছো যে একজনে 2টা করে ক্লাস নেওয়া লাগতেছে, বা টানা মানে 5টা 6টা করে তোমাদের ক্লাস দেওয়া লাগতেছে। এটা একটু মানে টাফ, বাট আমরা হচ্ছে কি কোর্স শেষে আমরা তোমাদের ফাইনাল এক্সাম 2-1টা নিব। হ্যাঁ, এটা হচ্ছে কি পড়ানো শেষে, কারণ ডেইলি এক্সাম নেওয়াটা এখন আসলে হ্যাসেল, বুঝছো, কারণ ক্লাস দিয়ে শেষ করা যাচ্ছে না, কারণ এগুলো তো রেডি করা লাগতেছে, তাই না? বুঝতেছো, এগুলো রেডি করতেও কিন্তু অনেক সময় লাগে। মানে ক্লাস হবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটা রেডি করতে তোমার অ্যানালাইসিস করতে তোমার 5-6 ঘন্টা লাগে, যে কোথায় কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বাদ দেওয়া দরকার, কারণ তোমার সময় কম। তুমি তো খুব মানে সব জগা খিচুড়ি আকারে পড়ায় তো লাভ নাই, তোমার তো সব লাগবে না, তোমার সময়টা বাঁচাইতে হবে। এটার জন্য কিন্তু আমাদের সময়টা আমরা নষ্ট করি। ওকে, আচ্ছা, এরপরে এটা তো আগে বুঝলা। রূপগত উপযোগ, রূপগত উপযোগ সৃষ্টির গুরুত্ব লেখো। হ্যাঁ, তো রূপগত উপযোগের গুরুত্বটা কি, কেন প্রয়োজন, ঠিক আছে, এইটা তুমি ব্যাখ্যা। রূপগত উপযোগ কি এইটা বুঝলে তুমি বাকিটা লিখতে পারবা। হ্যাঁ, যে মানুষের প্রবলেম সলভ করার জন্য আকার আকৃতির পরিবর্তন প্রয়োজন। হ্যাঁ, এটা তুমি পরে কিছু এক্সাম্পল দিবা, কেন প্রয়োজন, কিভাবে সমস্যার সমাধান করে, এগুলা ইয়া করবা। উৎপাদনের সত্যগত উপযোগ সম্পর্কে আলোচনা করো। উৎপাদনের গুরুত্ব কি, স্থানগত উপযোগের ভূমিকা বিশ্লেষণ করো। এরপর হচ্ছে গুদামজাতকরণের গুরুত্ব আলোচনা করো। সো এগুলো অলরেডি আমি আলোচনা করছি। প্রতিষ্ঠান লাভজনকতা নির্ণয়, উৎপাদনশীলতার গুরুত্ব কি, প্রতিষ্ঠানের সফলতা অর্জনের সময়গত উপযোগের ভূমিকা কি। ওকে, সো সফলতার জন্য সময়গত উপযোগ লাগবেই, কারণ ধরো তুমি দেখবা সবসময় কি হয় যে এবার পেঁয়াজের দাম অনেক পড়ে গেছে, এত পেঁয়াজ বাজারে বা এত আলু দাম কমে গেছে, কিন্তু এই আলুগুলো যদি সে সংরক্ষণ করে 1 মাস পরে বেচে, 2 মাস পরে বেচে, তাইলেই কিন্তু কি করতে পারে, সে কিন্তু ব্যবসা করতে পারে। বাট এই যে সমস্যাগুলো, এগুলো সমাধান সবাই করতে পারে না, সবার ক্যাপাবিলিটিস থাকে না। বাট এই সমস্যাগুলো যদি সমাধান করা যেত তাহলে ব্যবসাটা আরো ভালো হইতো। ওকে, এখন আমরা কিছু হচ্ছে কি এমসিকিউ দেখবো। হ্যাঁ, এমসিকিউ কিছু সলভ করব। ওকে, সো দেখো উৎপাদন অর্থ কি, এখানে দেখো এটা কোন বোর্ডে আসছে, কোথায় কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, সকল বোর্ড, দিনাজপুর বোর্ড। সো এটা আনসার করো, তোমরা এমসিকিউ গুলো আনসার করো। দেখি সাজেশন তো দিলাম, সাজেশন দেখাইলাম কি কি আসবে, এখন তোমরা হচ্ছে কি এমসিকিউ গুলো আনসার করো। এগুলো আনসার করো, যে উৎপাদন অর্থ কি, প্রয়োগ করা, উপযোগ সৃষ্টি করা, চালনা করা, কাজ করা, কি হবে। আমরা উৎপাদন অর্থ বেসিক্যালি বুঝি কি, যে মানে শব্দের অর্থ যদি বলি তাহলে হয় সৃষ্টি বা উদ্ভাবন, বাট মার্কেটিং এর ভাষায় উৎপাদন অর্থ কি, উপযোগ সৃষ্টি করা। বলতে সিন্ডিকেট ব্যবসা হয়ে যাবে না, তোমার প্রয়োজনের অতিরিক্ত থাকার কারণেই তো তোমার একদম ধরো তোমার খরচ হয়েছে 5 টাকা, তোমার 1 টাকায় বিক্রি করা লাগতেছে, তুমি কি করবা, যে মার্কেটের যতটুকু প্রয়োজন তুমি অতটুকু বিক্রি করবা, আর কিছুটা কি করবা, বাড়তি যেইটা সেটা আমরা কি করবো, সংরক্ষণ করবো। এখন তোমার তো সংরক্ষণ করার ব্যবস্থা না থাকার কারণে তোমার কি করা লাগতেছে, সব এখনই দিয়ে দেওয়া লাগতেছে, তাই না? প্রয়োজন অতিরিক্ত মার্কেটে ঢেলে দিলে কি হয়, দাম কমে যায়, তাই না? এটা তো ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা বেসিক রুলস আছে। আচ্ছা, তাহলে কি উপযোগ সৃষ্টি করা, এটা তো জানো।
দ্রব্য সেবা সৃষ্টি করাকে কি বলে? কি বলে? দ্রব্য সেবা সৃষ্টি করাকে কি বলে? উপযোগ, উপকরণ, উৎপাদন ক্ষমতা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, তাহলে আই গেস এটা কত নাম্বার কোশ্চেন? আচ্ছা 2 নাম্বার। ও হ্যাঁ, কি ছিল? দ্রব্য বা সেবা সৃষ্টি করাকে মানে কোনো কিছু তৈরি করাকে আমরা কি বলি? উৎপাদন বলি। এটা তো বেসিক জিনিস। কোন পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? এটাকে বলে কি? উপযোগ। কোন পণ্যের মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা সেটাকে আমরা কি বলি? উপযোগ বলি। উপযোগ। ওকে, তোমরা কনফিউজড হয়ে না। কোনো কোশ্চেন নিয়ে কনফিউজ থাকলে বলবা, নাম্বার এখানে যেহেতু নাম্বার আছে নাম্বারটা মেনশন করবা যে ভাই 3 নাম্বার কোশ্চেনটা একটু আবার বলেন বা 4 নাম্বার কোশ্চেনটা একটু বলেন, তাহলে আমি ব্যাখ্যা করে দিব। জনাব রায়হান, যশোর কোর্ট স্টেশন। আচ্ছা, উদ্দীপকের কোশ্চেনের ক্ষেত্রে ভাই তোমার যেহেতু সময় বাঁচাইতে হবে, প্রথমেই উদ্দীপক পড়া ফেলবা না। প্রথমে যেটা করবা, কি কোশ্চেন করছে সেটা পড়বা, মানে এই কোশ্চেনের লাইনটাতে পড়বা। উদ্দীপক জনাব রায়হান কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। ওকে, তাহলে তুমি এখন বুঝতে পারবে যে কোশ্চেনটা উপযোগ নিয়ে করতে চাইছে। হ্যাঁ, তাহলে দেখো, জনাব রায়হান যশোর কোর্ট স্টেশন এলাকার একটি ফার্নিচার কারখানার মালিক। তিনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করেন এবং অর্ডার মোতাবেক সরবরাহ করেন। মানসম্মত ফার্নিচার তৈরি তার সুখ্যাতি বৃদ্ধি পায়। তাহলে কি করে? তো ফার্নিচার তৈরি করে। তো ফার্নিচার তৈরি করা কি ধরনের উপযোগ? ভাই কাঠ দিয়ে ফার্নিচার, আমি এটা তো শুরুতে একটা এক্সাম্পল তোমাদেরকে অলরেডি দিছি, তো এটাও উত্তর তোমাদের পারা উচিত। কি বলো? তুমি যখন কোনো কিছু দিয়া নতুন কিছু তৈরি করবা সেটাকে আমরা কি বলি? আকার আকৃতি পরিবর্তন বা রূপগত উপযোগ। ওকে, উৎপাদনের খাত কয়টা? দেখো, এই যে দিনাজপুর বোর্ডে আসছিল এটা। উৎপাদনের খাত কয়টা ভাইয়া? কৃষি, শিল্প, সেবা, 3টা। উৎপাদনের মাধ্যমে পণ্যের কি সৃষ্টি হয়? উপযোগ সৃষ্টি হয়। উৎপাদনের মাধ্যমে কি হয়? পণ্যের মধ্যে উপযোগ সৃষ্টি হয়, পণ্যের মালিকানা সৃষ্টি হয়, ঝুঁকি সৃষ্টি হয়, চাহিদা সৃষ্টি হয়। এটা তো বেসিক জিনিস, কিন্তু এই টাইপের কোশ্চেনে আসে। এটা কি ঢাকা কলেজে আসছিল কোশ্চেনটা? হ্যাঁ, এটা কি ঢাকা কলেজে আসছে। সো এগুলো কিন্তু ভালো ভালো কলেজগুলো বোর্ডগুলোতে আসছে। সো এই কোশ্চেনগুলো দেখলে হবে। ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয় ভাই? আমরা বলছি কি মালিকানা পরিবর্তন হয়। ক্রয় বিক্রয়কে আমরা কি বলি? বিনিময় কার্যক্রম, বিনিময়, লেনদেন, আদান প্রদান। সো ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয় ভাই? আমার সত্যগত বা মালিকানাগত পরিবর্তন হয়। ওকে, পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সো পরিবহন ভাই কি করে? আমার এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় নিয়ে যায়, যেটাকে আমরা বলি কি? স্থানগত উপযোগ। ওকে, তো এই চ্যাপ্টারে এমসিকিউ পারবা। এমসিকিউ আসলে খুব জটিল কিছু না বা ওই রকম দেখানোর মতো কিছু না। এমসিকিউ পারবা, সব এমসিকিউ না দেখা হবে। উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? তো আমরা বলছি উকিলের পরামর্শ মানে আইনি সেবা, ডাক্তারের পরামর্শ বা ডাক্তারি সেবা, শিক্ষকের পড়ানো বা শিক্ষকতা, হ্যাঁ, এরপর শিল্পীর গান, এই টাইপের কাজ সবগুলো হচ্ছে কি? গান, ছবি, চিত্র, যাই বলো সবগুলো হচ্ছে সেবা। ওকে, সেবার মধ্যে উপযুক্ত মানে অন্তর্গত। তাহলে হচ্ছে কি? উকিলের পরামর্শ হচ্ছে কি? আইনি সেবা। দ্যাট মিনস এটা সেবাগত কাজ। মানুষের দৈনন্দিন জীবনে সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল? কোনটির উপরে ভাইয়া? উৎপাদনের উপরে। উৎপাদন না হইলে আমার কোনো কিছুই হবে না, তাই না? উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পায়? উৎপাদন যদি বৃদ্ধি পায়, ভোগ বৃদ্ধি পায়, চাহিদা বৃদ্ধি পায়, বাজার মূল্য বৃদ্ধি পায়, কর্মসংস্থান। উৎপাদনের মাধ্যমে কি হয়? কর্মসংস্থান সৃষ্টি হয়। উৎপাদন বাড়ছে, এগুলো কাস্টমার কাছে পৌঁছাইতে হবে, এই জন্য আমার লোক লাগবে, সংরক্ষণ করতে হবে, লোক লাগবে, উৎপাদনের জন্যও লোক লাগবে। সো কাজের সৃষ্টি হয়। ওকে, আই গেস এটা খুব বেশি কঠিন কিছু না।
উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করে, বিনিয়োগ বৃদ্ধি করে, জীবনযাত্রার মান বৃদ্ধি করে, আয় ব্যয় বৃদ্ধি করে। দেখো ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব রাখে? বিনিয়োগ বৃদ্ধি, এটা তো ভোক্তার বিষয় না, ভোক্তার সাথে রিলেটেড না। আয় ব্যয় বৃদ্ধি, হ্যাঁ, কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান বৃদ্ধি। তো ভোক্তার জন্য কোনটা বেশি প্রয়োজন বলো তো? জীবনযাত্রার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কোনটা কোনটা হবে বলো? কত? 12 আনসার করো দ্রুত দ্রুত, আমি কয়েক সেকেন্ড দিই, এরপরেই তোমাদেরকে কিন্তু রেজাল্ট বলে দিব। কি জীবনযাত্রা সহজ হওয়াটাই তো ভোক্তার চাওয়া। ভোক্তার তো কর্মসংস্থান সৃষ্টি, এটা সমাজের বা রাষ্ট্রের একটা আলাদা চাওয়া পাওয়া হইতে পারে। আয় ব্যয় বৃদ্ধি, এটা মালিকের নিজের হিসাব নিকাশ হইতে পারে। বিনিয়োগ বৃদ্ধি, এটা তার নিজের হিসাব নিকাশ, এটা ভোক্তার তো কোনো বিষয় না। ভোক্তা তো এটা নিয়ে ভাববে না, ভোক্তা ভাববে তার কিভাবে কম খরচে ভালোভাবে থাকা যায়, জীবন সহজ হয়, মানে ভালো পণ্য দিতে হবে। হ্যাঁ, উৎপাদন উপকরণ অনুপাতকে কি বলে? এটা আনসার করো, এটা একটু দ্রুত আনসার করো, দেখি এটা পারো কিনা। এতক্ষণ তো পড়াইলাম, হ্যাঁ, এতক্ষণ পড়ানোর পরে যদি এটা না পারো বুঝবো যে আমার 16 আনায় বৃথা। ওকে, ওকে, হ্যাঁ, এটাকে আমরা কি বলি ভাই? উৎপাদন উপকরণ অনুপাতকে আমরা বলি উৎপাদনশীলতা। কিলো উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করা হয়? ওইটা তো উত্তর চলে আসে। উৎপাদনশীলতা আমরা আনুপাতিক হার, আমরা বলছি না যে উৎপাদনের খরচের অনুপাত, যেটা সম্পদ ব্যবহার ভিত্তিতে পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণকে কি বলে? উৎপাদন, ডিজাইন, উপযোগ, উৎপাদনশীলতা। সম্পদের ব্যবহারের ভিত্তিতে পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণকে কি বলে? উৎপাদন, উপযোগ, উৎপাদনশীলতা। কি হবে বলো? মানে সম্পদ ব্যবহারের ভিত্তিতে মানে কি, আমরা ধরো 10 টাকা উৎপাদন করছি, এটার জন্য এখন কত টাকা ব্যবহার করছি, খরচ করছি, এই হিসাবটা কোথায় আসে? এটা কিন্তু এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি। হ্যাঁ, সো এটা কিন্তু তোমার বোঝার কথা। মানে আমরা উৎপাদন করছি এবং ওইটার পিছনে কত টাকা খরচ করছি, ওইটার অনুপাত বাইর করি, তাহলে এটা কি হবে ভাই? আনসার উৎপাদনশীলতা। আচ্ছা, এখানে বলছে কি বাইর করতে বলছে? শ্রমের উৎপাদনশীলতা বের করতে বলছে। কোশ্চেনটা কি ভাই? শ্রমের উৎপাদনশীলতা কত? ওকে, কারখানায় এত টাকা মূল্যের পণ্য উৎপাদন করে, তাহলে 1 লাখ টাকা। তুমি কি করবা ভাই? 1 লাখ দিয়ে দিবা। তুমি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এটা শ্রম বলছে, তাহলে শ্রম বাবদ 20,000। এটা করতে তো আর তোমার ক্যালকুলেটর লাগবে না, 3 3 কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, মানে 5। তাহলে উত্তর কত? 5। ওকে, তাহলে উৎপাদনশীলতা কত ভাই? 5। ওকে, সো মোটামুটি এই টাইপেরই জিনিস বুঝছে। শ্রমের উৎপাদন, ও আচ্ছা, এটা তো মাত্র করলাম। নিচের কোনটি আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র? ওকে, এটা আনসার করো, বিকজ এটা একটু আনকমন। দেখি পারো কিনা বলো। একবার না পারিলে দেখো শতবার। ওকে, হ্যাঁ, তা আমরা বলছিলাম কি? আমরা বলছিলাম যে ভাই আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। ওকে, নিচের কোনটি আর্থিক, আচ্ছা এটা তো উত্তর। উৎপাদনশীলতা কমে গেলে কি রূপ চ্যালেঞ্জ সৃষ্টি হয়? শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়, মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়, মানসম্পন্ন পণ্য ভোগের সুযোগ ঘটে, পণ্যের মূল্য বৃদ্ধি পায়। যদি উৎপাদনশীলতা কমে তাহলে কি হবে? আমার খরচ বাড়বে।
উৎপাদনশীলতা কমা মানে কি? আমরা বলছি উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে আমি কম খরচে দক্ষতার সাথে বেশি পণ্য উৎপাদন করতে পারতেছি। সো উৎপাদনশীলতা যদি কমে যায় তাহলে কি হবে ভাইয়া? উৎপাদনশীলতা কমে গেলে তো অবভিয়াসলি আমার অপচয় বেশি হচ্ছে, বোঝাচ্ছে যে আমি কম দক্ষ, হ্যাঁ আমার খরচ বেশি হচ্ছে। সো পণ্য মূল্য অবভিয়াসলি কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা কোন ধরনের উৎপাদনশীলতা সময়ের একক বিবেচনা করা হয়? শ্রমের ক্ষেত্রে কি করা হয়? শ্রম ও ব্যয় হিসাবে ইউজ করতে পারে। শ্রম ও ব্যয় মানে খরচ কত টাকায় হয়েছে, অথবা শ্রম ঘন্টা মানে সময়ের একক হিসেবেও ব্যবহার করতে পারে, যে আমার এত ঘন্টা সময় হয়েছে। ওকে, ওকে, সো আই গেস তোমরা এটা বুঝতে পারছো। সো এমসিকিউ মোটামুটি এগুলাই হবে। তোমরা এগুলা পিডিএফটা দিয়ে দিব আমি, হ্যাঁ ক্লাস শেষে। সো এই পিডিএফটা তোমরা পাবা, এখানে তোমরা এই এমসিকিউ গুলো সলভ করবা। সো এমসিকিউ করলে হবে। আমি এখন একটু সৃজনশীল সলভের দিকে যাব। ওকে, সৃজনশীল দেখবো আমরা। ওকে, সো তোমরা এমসিকিউ গুলো তোমরা সলভ করে নিও। হ্যাঁ, ওটা ক্যান্সেল হয়েছে দেখেই তো আমি একটু বড় করে সাজাইছি। ওকে, সো তোমরা এমসিকিউ গুলো কি করবা? একটু প্র্যাকটিস করবা। ওকে, এখন আমি একটু সিকিউতে যাব। ওকে, কারণ এমসিকিউ সলভ করাতে গেলে ধরো যে এমসিকিউ এর উপরেই তোমার বহুত ক্লাস নেওয়া যাবে। ওকে, এখন সিকিউ শুরু হবে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? এতক্ষণ যা পড়াইলাম কোশ্চেন করতে পারো, আমি সিকিউ গুলো বের করতে করতে। ওকে, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কি করে ফেলতে পারো। আচ্ছা, এই যে আমরা চলে আসলাম সিকিউতে। তো সিকিউতে আমরা যদি দেখি কি ধরনের সিকিউ আসে, তো প্রথমে দেখবা যে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা তোমাদের আগের বছর আসছে, তো সেটা হচ্ছে কি যে বলছে আগে আমরা প্রশ্নগুলো পড়বো। উৎপাদন কি, এটা অলরেডি পড়ানো হয়ে গেছে, জানো। আর্থিক উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয় এটাও জানো। সংযোজিত মূল্য, রূপান্তর মূল্য। ওকে, বলছে জনাব বাবুলের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? দ্যাট মিনস খাত দিয়ে কোশ্চেন আসছে। জনাব বাবুল কি করে? জনাব বাবুল যশোরের গদখালিতে ক্রয়কৃত নিজস্ব 5 একর জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করে।
তিনি উৎপাদিত ফুল বিভিন্ন দিবসে ব্যবহারের জন্য বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন অন্যান্য অঞ্চলে বিক্রি করে। তাহলে ফুল চাষ ভাই কি ভাই, কি খাত? কৃষি খাত। তাহলে উত্তর পাওয়া গেছে, উত্তর শেষ। এরপরে তুমি ব্যাখ্যা করবা কৃষি খাতে কি কি আছে, পশুপালন থেকে শুরু করে ধান চাষ, গম চাষ, সবজি চাষ সবকিছু আছে। এরপরে বলছে উপযোগের ধরন বিবেচনায় জনাব বাবুলের সমস্যা সমাধানের তোমার সুপারিশ তুলে ধরো। তো বলছে অন্যান্য বিক্রির ব্যবস্থা করে লাভবান হন। চলতি বছরে ফুলের যথেষ্ট চাহিদা বাম্পার ফলন হলেও নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় সে বিক্রি করতে ব্যর্থ হয়। তাহলে তার সমস্যাটা কি ভাই? পরিবহন না থাকে, সে বিভিন্ন জায়গায় পাঠাইতে পারে না। দ্যাট মিনস তার সমস্যাটা কোন ধরনের উপযোগের? স্থানগত উপযোগ। তো স্থানগত উপযোগের সমস্যাটা কি জিনিস ভাই? সে তার পরিবহন ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস সে যেটা করতে পারে, সংরক্ষণের যদি ব্যবস্থা করতে পারে, যে পরবর্তীতে বিক্রির ওকে যদি বন্দোবস্ত করতে পারে। দেখি আমরা তাহলে আনসারটা একটু এখানে আনসারটা দেখি। তো প্রথমটা কি? সংযোজিত মূল্যর সূত্র, আর্থিক উৎপাদনশীলতা মূল, এগুলো তো জানোই, এগুলো দেখাইছি। গ নাম্বার দেখো, উৎপাদনটা হচ্ছে কৃষি খাত। ওকে, আর ঘ নাম্বারের উত্তরটা কি সেটা আমরা একটু দেখবো। তো তোমরা জানো তো 3 নাম্বার যে কোয়েশ্চেন সেটা 3টা প্যারা, 4 নাম্বার কোয়েশ্চেনে 4টা প্যারা, ওভাবে আনসার করবা, তাইলে তোমরা ফুল মার্কস পাবা। সমস্যার সমাধান কি? সময়গত আর স্থানগত। সময়গত মানে সে যদি এটা সংরক্ষণ কইরা পরবর্তীতে বেচার সুযোগ থাকতো তাহলে কি হইতো ভাই? তাহলে কি হইতো? সে এটা পরবর্তীতেও বিক্রি করতে পারতো, নষ্ট হইতো না। আর স্থানগত মানে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠানো। ওকে, ক্লিয়ার? তাহলে এটা তো তোমরা বুঝছো। এবার দেখো যে হচ্ছে কি উৎপাদনশীলতা কি, রূপগত উপযোগ কি, এগুলো সব জানো। মিম গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। ওকে, মোট উৎপাদনশীলতার সূত্রটা কি ভাই? আমরা বলছি কি মোট উৎপাদিত পণ্যের মূল্য। মোট উৎপাদিত মূল্য কত? 10 কোটি, ধরো 10 কোটি। আর এটার হচ্ছে কি এটার জন্য খরচ কত? মোট খরচ কত? কি কি খরচ হয়েছে ভাই? আমার এই যে কাঁচামাল খরচ হয়েছে, এরপর হচ্ছে কি শ্রম বাবদ এত টাকা, সবগুলা যোগ করবা, সবগুলা যোগ করে ডিভাইড দিয়ে দিবা। ক্যালকুলেটর তো আছেই, শেষ ঝামেলা, খালাস। ওকে, তাহলে এটাও পেয়ে গেলা। এরপর ঘ নাম্বারে কি বলছে? উৎপাদনশীলতার প্রেক্ষিতে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা মূল্যায়ন করো। ওকে, তাহলে দেখো বর্তমান অবস্থা কিভাবে মূল্যায়ন করবা, এই মূল্যায়ন করার পদ্ধতি কি তোমার এখানে দেওয়া আছে। যে তার 23 সালে যন্ত্রপাতির উৎপাদনশীলতা ছিল কত? 6। তাহলে এখন কত? তাহলে এখন আমি কি করবো? এই 10 কোটি ডিভাইড বাই যন্ত্র বাবদ খরচ। যন্ত্র বাবদ খরচ কত? ধরো কত? ধরো 2 কোটি। সো তুমি 10 কোটিকে 2 কোটি দিয়ে ভাগ দিয়ে দিবা, বা মানে যা আছে, কত আছে দেখি তো। হ্যাঁ, তাহলে ভাগ দিলে কত হবে? 5। তাহলে 5 আর 6, আগে ছিল 6 এখন হয়ে গেছে 5। তাহলে 6 থেকে তোমার কি হবে? 5 যদি থাকে তাহলে অবনতি হয়েছে, উন্নতি হয় নাই, অবনতি হয়েছে। ওকে, তাহলে তুমি এইটাই বলবা যে আগের থেকে দক্ষতা কমছে, তার এইটাকে জোর দিতে হবে। হ্যাঁ, সো আমরা একটু উত্তরগুলো দেখি, তাহলে তোমার জন্য ইজি হবে। মোট উৎপাদিত পণ্য মূল্য এগুলো তো জানোই। আমরা ঘ আর ঘ একটা দেখি। সো গতে কি ছিল? আমি বলছি যে কি এই যে টোটালটাকে ওইভাবে ডিভাইড দিয়ে দিবা। হ্যাঁ, টোটালটাকে ডিভাইড দিলে কত হয়? 1.5। মোট উৎপাদনশীলতা কত? 1.5। সিম্পল, বুঝছো কি না? এটা কি তোমাদের কইরা দেখাই দিতে হবে ভাই? জাস্ট তোমাদের সময়টা কি হবে? নষ্ট হবে। তাহলে আমরা আরো কয়েকটা কোশ্চেন দেখতে পারবো আর কি, বুঝছো? তো এটা সিস্টেম বুঝলেই সব ইজি। এই যে এখানে দেখো, এখানে কি ছিল? যন্ত্র উৎপাদন, মোট উৎপাদন ডিভাইড বাই কি যন্ত্র ব্যয় 5। সো আগে কি ছিল? 6 ছিল। সো দেখো এই যে এখানে দেখো, এখানে ব্যাখ্যাটা দিছে যে বর্তমানে হচ্ছে 5 আর যেটা আগে ছিল 6। অতএব তার আগের বছরের তুলনায় যন্ত্রপাতি যথাযথ ব্যবহারে ব্যর্থ হয়েছে, কারণ তার অবস্থা খারাপ হয়েছে আগের থেকে। সো প্রতিষ্ঠানটি কি করতে হবে? নজর দিতে হবে ডেভেলপমেন্টের। ওকে, এবার দেখো, সো এই ময়মনসিংহের এই কোশ্চেনটা তোমাদের জন্য এসডব্লিউ থাকবে। ওকে, এটা আমি তোমাদের আর সলভ করাই দিব না। হ্যাঁ, এটা তোমাদের জন্য কি এসডব্লিউ, বাকিগুলো এসডব্লিউ থাকবে। শ্রমের উৎপাদনশীলতা, উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, এটি জানো। জনাব আরব আলী পেঁয়াজ ও রসুন সংগ্রহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? জনাব আরব আলী বৃহত্তর ফরিদপুর পাবনা অঞ্চল হতে পেঁয়াজ ও রসুন সংগ্রহ করে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চল সরবরাহ করে। তাহলে সে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাইতেছে, কিনতেছে। তাহলে কি এখানে সত্যগত, হ্যাঁ, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতেছে, যেটা স্থানগত। সো এই 2 ধরনের উপযোগ সৃষ্টি হইতে পারে। আরব আলী ঝুঁকি কমাতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন?
তিনি হচ্ছে কি ভবিষ্যতের পরিস্থিতি মোকাবেলায় তিনি বিভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। আচ্ছা, কি এই সময় মানে সে যখন পেঁয়াজ সংরক্ষণ করছে তখন বিদেশ থেকে প্রচুর আমদানি হওয়া শুরু হয়েছে, তখন ক্ষতির সম্মুখীন হচ্ছিল। তো তখন সে কি করবে, সে এটা সংরক্ষণ করবে, পরবর্তীতে বিক্রি করবে। ওকে, তাহলে বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো? এবার আসো আমরা আরেকটা কোশ্চেন দেখবো, যে কি জাস্ট কখন আমরা না দেখি উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটি এত সালে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করে, তাহলে কি সেম দেখো তার ছিল কত, নাহিয়ান ইলেকট্রনিক্স কোম্পানি 24 সালে 200 টাকা মূল্যের এতটি এলইডি বাল্ব। এখন এখানে একটা কনফিউশন আছে, কনফিউশনটা কি 200 টাকা মূল্যের 1 লাখ পিস, তার মানে এটার মূল্যটা কত, 200 ইন্টু 1 লাখ দিতে হবে, তাইলে মূল্য বাইর হবে, বুঝছো? মূল্য কত, তাইলে তোমার এই 200 ইন্টু 1 লাখ দিলে পরে যেটা আসবে এটা হচ্ছে মূল্য। ওকে, এরপরে যার মূল্য দিয়েই দিছে, অবশ্য সংখ্যাও দিছে, দেখো সংখ্যাও দিছে আবার মূল্যও দিয়ে দিছে, তাইলে তো ইজি হয়ে গেল, তোমার আর করা লাগলো না। বাল্ব উৎপাদনে এত টাকা খরচ হচ্ছে, যন্ত্রপাতি এত টাকা মজুরি, এখন তোমার বাইর করতে বলছিল যন্ত্র, তাহলে কি করবা, এই কত 2 কোটিরে তুমি কি করবা, এই তোমার যন্ত্র বাবদ যে খরচ এটা দিয়ে ডিভাইড দিবা, যন্ত্র উৎপাদনশীলতা বের হবে। ওকে, 22-23 সালের তুলনায় 24 সালে নাহিয়ান ইলেকট্রনিক্সের অধিক লাভজনক, তুমি কি একমত? দেখো তার হচ্ছে কি, তার আগের উৎপাদনশীলতা ছিল 3.5 3.30, আর 24 সালে আইসা হ্যাঁ মোট উৎপাদনশীলতা কত, তাহলে এটা বাইর করতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে ভাই, আগে বের করতে হবে যে মোট উৎপাদনশীলতা আমার কত হয়। ওকে, তাহলে মোট উৎপাদনশীলতা কি, মোট খরচগুলো দিয়ে তুমি ওই যে মোট যে ইনকাম, হ্যাঁ বিক্রয় মূল্য, এটারে তুমি ডিভাইড দিবা, তাহলে তুমি মোটটা পাবা। মোটটা পাইলে দেখবা, তুলনা করবা যে এটা কি আসলে এখন যেটা এটা কি এগুলোর থেকে যদি বেশি হয় তাহলে অবশ্যই সে ভালো পজিশনে আছে, কম হইলে খারাপ পজিশনে আছে, এটাই সিম্পল। ওকে ওকে, ঢাকা কলেজে একটা প্রশ্ন দেখবো যে আচ্ছা, তাহলে ঢাকা কলেজে আমরা প্রশ্নটা একটু দেখি ভাইয়া। দেখো এখানে কি আছে, বস্তু উৎপাদনশীলতা কি, সত্যগত উপযোগ কি, এগুলো তো পারো। কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে, ওকে দেখি। জনাব মতিন মুন্সিগঞ্জ কোল্ড স্টোরেজ স্থাপন করেন, তার এলাকার আশেপাশে আলু ব্যবসায়ীরা তার স্টোরেজ থেকে আলু সংরক্ষণ করে। বর্তমানে তিনি আরো 3টি কোল্ড স্টোরেজ স্থাপন করতে চাচ্ছে, তিনি বাজারে সময় মতো আলু সরবরাহ করতে পারে। মুন্সিগঞ্জ তার পার্শ্ববর্তী এলাকায় চাষিরা নিশ্চিন্তে আলু ফলন করতে যাচ্ছেন। তো বুঝতে পারতে কোল্ড স্টোরেজ মানে কি বুঝাই ভাইয়া, সংরক্ষণ মানে গুদামের ব্যবস্থা করছে আর কি, বুঝছো? তো এটার মাধ্যমে কি হয়, সময়গত। আর মতিনের স্থাপিত কোল্ড স্টোরেজ কৃষকের আলুর ন্যায্য মূল্য প্রাপ্তিতে, হ্যাঁ অবভিয়াসলি ওই যে বললাম না যে এক সময় সবাই উৎপাদন করে বলে যে দাম অনেক বেশি পড়ে যায়, যেটা ওদের খরচে উঠে না। তো এই ক্ষেত্রে কি ওই সময় বাজারে সবাই একসাথে না ছাইরা তুমি যদি সংরক্ষণ করো, পরে পরবর্তীতে প্রয়োজন অনুসারে সারা বছর যদি ব্যবহার করো, তাহলে কি হবে, তুমি ন্যায্য মূল্যটা পাবা। আর একসাথে বিক্রি করে ফেললে কি করতে হবে, কাস্টমারের কাছ থেকে তো আর তারা সংরক্ষণ করতে পারবে না, কোল্ড স্টোরেজ থাকবে না, তাদের কিন্তু ধরো একসাথে কিনে খায়া ফেলতে হবে, পরে সারা বছর কিন্তু আলুর অভাব সৃষ্টি হয়ে যাবে। ওকে, তাহলে আই গেস তোমরা বুঝতে পারছো। সেম ভাবে আমরা একটু কমার্স কলেজের কোশ্চেনটা যদি একটু দেখি, এখানে বলছে কি দিগন্ত ডে কেয়ার কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে, কি করছে, পল্লবীতে দিগন্ত ডে কেয়ার নামে একটি ডে কেয়ার সেন্টার রয়েছে, কর্মজীবী মায়েরা এখানে নিশ্চিন্তে সন্তান রেখে অফিসে যেতে পারেন। দ্যাট মিনস কি, তুমি বুঝে গেছো এটা কি সেবা। হ্যাঁ, দিগন্ত কারুশিল্প নামক প্রতিষ্ঠানটির সৃষ্ট উপযুক্তি কি। আচ্ছা, সো এরপরে কি করছে, এই ডে কেয়ারের পাশে দিগন্ত কারুশিল্প নামে একটি হস্তশিল্পের কারখানা গড়ে তুলছে, যেখানে কি করে উন্নত উল কিনে হাতের তৈরি সোয়েটার বানানো হয়। দ্যাট মিনস কি, তুমি একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বানাইতে, দ্যাট মিনস আকার আকৃতির পরিবর্তন। দ্যাট মিনস কি, এটা ভাই কি ধরনের উপযোগ, এটা হচ্ছে কি রূপগত উপযোগ। ওকে, রূপগত উপযোগ, ক্লিয়ার? আচ্ছা, আর এটা দেখো 19 সালে আমরা জানি কি আমাদের সর্বশেষ, তোমাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে, সর্বশেষ ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল 19 সালে। সো ওদের একটা কোশ্চেন দেখি এই অধ্যায় থেকে, উপযোগ কি, রূপগত উপযোগ কি। জনাব বারেক পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। বারেক কি করে,
একজন পেঁয়াজ ব্যবসায়ী তিনি উৎপাদন মূল্যে কম মূল্যে বিপুল পরিমাণ পেঁয়াজ কিনে নিজের বাড়িতে সংরক্ষণ করে পরবর্তী মূল্য বাড়লে নিজস্ব পরিবহনে ঢাকায় পাঠায়। কি ধরনের উপযোগ? প্রথমত সে সংরক্ষণ করে, যেটা হচ্ছে কি গুদামজাতকরণ, যেটা হচ্ছে কি আমার সময়গত, পরে ঢাকা পাঠায় তার বাড়ি থেকে, ওটা হচ্ছে কি স্থানগত পরিবহন। সত্যগত উপযোগ সৃষ্টি জনাব বারেকের বেশি মুনাফা লাভের মূল কারণ। হ্যাঁ, এই যে ক্রয় বিক্রয় যে করে, কেনা বেচার মাধ্যমে তার কি হয়? সত্যগত উপযোগ সৃষ্টি হয়। আচ্ছা, বলছে সেবাগত উপযোগ কি নাকি কি কি? আচ্ছা, সেবাগত উপযোগ কি কি ভাইয়া? সেবাগত উপযোগ আছে আমার তথ্যগত, ঝুঁকিগত, এরপরে কি আইনি সেবা, ডাক্তারি সেবা, এই সবগুলো হচ্ছে কি সেবাগত। ওকে, উপযোগের উদাহরণ। আর যদি বলে সেবাগত উপযোগ কি, সেবাগত উপযোগ কাকে বলে, তাহলে এটা হচ্ছে সেবাগত উপযোগ হচ্ছে ওই কার্যক্রম যেটা কি করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, বা অস্পর্শনীয় কার্যক্রম যেটার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করা হয় বা উপযোগ সৃষ্টি করা হয়, সেটাকে আমরা কি বলি? সেবাগত উপযোগ বলি। ওকে, ক্লিয়ার কি না? আরিয়ান ইসলাম। এবার দেখো সমন্বিত বোর্ড 2018। সমন্বিত বোর্ড মানে কি? যে সবগুলো যখন একসাথে হয়েছিল, মানে তোমাদের এবার যেরকম অভিন্ন প্রশ্ন, দ্যাট মিনস সবার একসাথে এক্সাম হওয়ার চান্সেস আছে। 18 সালে এরকম দুইটা ভাগ হয়েছিল। মনে করো যে বোর্ডগুলো ছিল 11টা না কয়টা, সবগুলোকে দুইটা ভাগ করে ওইভাবে কোশ্চেন হয়েছিল। ওকে, সো এখানে আমরা যদি দেখি যে উৎপাদন কি, উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে। কিভাবে উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে? কারণ উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে আমি দক্ষতার সাথে কম খরচে কম অপচয়ে পণ্য উৎপাদন করছি, দ্যাট মিনস আমি পণ্য মূল্য কম দিতে পারবো। আর উৎপাদনশীলতা যদি কি হয়, কইমা যায়, তাহলে কি দ্যাট মিনস বুঝে যে আমার খরচ বেশি হচ্ছে, আমার অপচয় বেশি হচ্ছে। ওকে, এখন দেখো কোশ্চেন কি ছিল? আশরাফ তাঁত কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? তাঁত কারখানার মালিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা আধুনিক ডিজাইনের পণ্য উৎপাদন করে, তো দেশ বিদেশে পাঠায়। তার মানে তো বুঝতেছো সুতা দিয়ে সে কাপড় টাপড় বানায় আর কি, তো এটা রূপগত উপযোগ হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান মূল্যায়ন করে। সে কি করে? শুধু তৈরি করে না, এটা দেশ বিদেশেও পাঠায়। এটার মাধ্যমে কি হয়? এক কর্মসংস্থান সৃষ্টি হয়। এরপরে কি আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আমাদের রিজার্ভ বাড়ে, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এভাবে কি করা হয়? সুবিধা অর্জন করা হয়। ওকে, এটাই হচ্ছে যে বেসিক আলোচনা। সো তোমরা এই কোশ্চেনগুলো কি করবা? নিজেরা সলভ করবা। সলভ করে কি করবা? এসডব্লিউ আমাদের যেই কি আছে এডুকেশন অফিসিয়াল যেই গ্রুপটা আছে, ওখানে তুমি এসডব্লিউ জমা দিবা সবাই। যদি এসডব্লিউ জমা না দাও, পরবর্তীতে আমি কিন্তু তোমাদের ক্লাস করাবো না। তো তোমরা যেটা করবা যে এই সৃজনশীলগুলার, হ্যাঁ, তোমরা পড়বা, এরপরে কি করবা? লিখবা। লিখে হচ্ছে কি আমাদের ওই গ্রুপে তুমি পোস্ট দিবা যে ধরো মার্কেটিং ফার্স্ট পেপার অধ্যায় 1, হ্যাঁ, মেন্টর দেলোয়ার স্যার, এভাবে দিয়ে তুমি তোমার কলেজের নামটা হয়তো লিখতে পারো বা নট নেসেসারি, দিয়ে তুমি গ্রুপে পোস্ট করে দিবা, ওইটা আমরা অ্যাপ্রুভ দিব। ওকে, আসলে তোমাদের আজকের পুরো ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করব। ওকে, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি কয়েক সেকেন্ড সময় দিব, 5 সেকেন্ড, এর মধ্যে যদি তোমরা কোশ্চেন না করো তাহলে ধরে নেব যে কোনো কোশ্চেন নাই। তো আজকের মতো আমি আলোচনা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী দিনে। ওই পর্যন্ত তোমায় কি শুভকামনা জানাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।